আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোর রাতে, মানে মঙ্গলবার ভোর রাতে আর কি, তাকে ধানমন্ডি থেকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। 1.5 বছরের বেশি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে ছিলেন এবং এই বিএনপি সরকার এসেছে 1.5 মাসের একটু বেশি। এই দীর্ঘ সময়ে শিরিন শারমিন চৌধুরীকে খুঁজে পাওয়া যায়নি। যখন তাকে পাওয়া খুব জরুরি ছিল, সেটা কবে? সেটা হলো যখন জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেই অধিবেশন শুরুর দিন কিন্তু আগের স্পিকারকে খুঁজে পাওয়া খুব জরুরি। কারণ আমাদের সংবিধানে বলেন, সর্বত্র বলেন, এটা লেখা আছে যে নতুন সংসদ যখন তার যাত্রা শুরু করবে তখন সেই সংসদে সভাপতিত্ব করবেন পূর্ববর্তী সংসদের যিনি স্পিকার ছিলেন তিনি। যদি উনি পদত্যাগও করেন, যেমন শিরিন শারমিন চৌধুরী কিন্তু হাসিনা সরকারের পতনের পর 27 দিনের মাথায় সেপ্টেম্বর মাসেই তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন, এবং যদি পদত্যাগও করেন তারপরেও নতুন স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত আগের স্পিকারই দায়িত্বে আছেন এটা ধরে নেওয়া হয়। এটা কিন্তু আমাদের সংবিধানের একটা ধারা, নিয়ম। আপনি এই নিয়ম ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন না। এখন এই কথাগুলি বারবার সংবিধানের কথা বলছি কেন? আমাদের এই সরকার কিন্তু উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় বিতর্ক করতে, এনসিপি অথবা জামাতকে ঠেকা দিতে, তাদের যুক্তিকে খণ্ডন করতে বারবার তারা কিন্তু সংবিধানের কথা উল্লেখ করেন যে সংবিধানে এটা আছে, সংবিধানে সেটা আছে বলেন, কিন্তু তো সংবিধানে তো এটাও আছে যে আগের সংসদের স্পিকারই প্রথম অধিবেশনটার সভাপতিত্ব করবেন, তার নেতৃত্বে, তার সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচিত হবেন এবং নতুন স্পিকার নির্বাচিত হওয়ার পর তার কাছে দায়িত্ব উনি হস্তান্তর করবেন। এটাই নিয়ম, সংবিধানে আছে এটা। তো তখন শিরিন শারমিন চৌধুরীকে খুঁজে পাওয়া যায়নি। উনি কোথায় ছিলেন কেউ জানে না। খোঁজার চেষ্টা হয়েছিল, এই প্রশ্নটা আমি প্রথম দিনই করেছিলাম। চেষ্টা হয়েছিল, হয়নি। এখন হঠাৎ করে পাওয়া গেলো ধানমন্ডিতে উনি আছেন, ওনার সম্ভবত ভাইয়ের বাসায়, যদ্দূর আমি জেনেছি আর কি। যদিও সবাই বলছে আত্মীয়র বাসায়। কীভাবে কী হলো সেটা আরেক নাটক। কোথায় গেলেন, কোথায় আসলেন, এগুলো আরেক নাটক। কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে একবার একটা তালিকা প্রকাশ করা হয়েছিল যে তাদের কাছে কে কে আশ্রয় নিয়েছিল। সেই তালিকায় শিরিন শারমিন চৌধুরীর নাম ছিল, একদম শুরুতেই ছিল। যাই হোক, সেই নাটকের কথা বাদ রাখলাম। ওনাকে গ্রেফতার করা হয়েছে আজকে ভোর রাতে। আমি দুপুর 1টা পর্যন্ত বিভিন্ন টেলিভিশনে স্ক্রলে দেখছিলাম, বিভিন্ন নিউজ দেখছিলাম, অনলাইন নিউজ দেখছিলাম। দুপুর 1টা পর্যন্ত আমি জানতে পারিনি যে ওনাকে ঠিক পার্টিকুলারলি কোন মামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এটা আমি দুপুর 1টা পর্যন্ত জানতে পারিনি, কিন্তু তারপর গ্রেপ্তার হয়েছে। তার মানে গ্রেফতার করাটা জরুরি ছিল। কোন মামলায় গ্রেপ্তার করা হবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, এটা তো জনগণের, আমি তো জানতে চাইতে পারি না। আমাকে যে গ্রেপ্তার করছেন, আমার বিরুদ্ধে মামলা আছে, হ্যাঁ আছে, তাহলে কোন মামলায় আমাকে গ্রেপ্তার করলেন? 1টার পরে আমি জানতে পারলাম যে ওনার বিরুদ্ধে, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে লালবাগের একটা মামলায়, লালবাগের একটা হত্যা মামলা, সেখানে ওনাকে, ওই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এটাও জানলাম যে ওনার বিরুদ্ধে 6টা মামলা ছিল, এবং এই 6টা মামলার মধ্যে 3টা তদন্ত শেষ হয়েছে এবং 3টার তদন্তেই ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। ফাইনাল রিপোর্ট মানে বাংলায় বলে চূড়ান্ত প্রতিবেদনের অর্থ হলো যে অভিযোগগুলো ভিত্তিহীন প্রমাণ হয়েছে। বাকি 3টার ভাগ্যে কী আছে বলতে পারবো না। লালবাগের একটা মামলা হয়েছে, রংপুরে একটা মামলা হয়েছে ওনার নামে, এবং সেগুলো হত্যা মামলা। মানে কেউ একজন নিহত হয়েছেন, শিরিন শারমিন চৌধুরী সেই নিহতের সঙ্গে, হত্যার সঙ্গে জড়িত। এই বিষয়গুলো বিশ্বাস করবে কেউ যে একজন স্পিকার রাজধানীতে বসে, যাকে সে চেনে না, জানে না, সেরকম একটা লোককে হত্যা করার জন্য নির্দেশ দিচ্ছে? এরকম একদম মানে কাঁচা, এরকম কাঁচা গল্প কেউ বিশ্বাস করবে সত্য বলে? কেউ করবে?
কিন্তু আমাদের এগুলো শোনানো হচ্ছে অনেক। এই ধরনের মামলাগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকার তখন করেছিল, আমি মনে করি এক ধরনের প্রতিহিংসা থেকে। সব মামলায় শেখ হাসিনা এক নাম্বার আসামি হতে পারে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল হতে পারে, কিন্তু একজন স্পিকার কি এই কাজগুলো করে? স্পিকারের কি সেই প্রশাসনিক ক্ষমতা থাকে একজনকে হত্যা করার জন্য মানে আপনার নির্দেশ দেওয়ার অথবা পরিকল্পনা করার? আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন অথবা যাওয়ার আগে যখন বিভিন্নভাবে আপনার আন্দোলন দমন করার চেষ্টা করছেন, আমি এখন পর্যন্ত কোনো গল্পে শুনিনি সেখানে শিরিন শারমিন চৌধুরী ছিলেন। তাহলে শেখ হাসিনাকে না জানিয়েই শতপ্রণোদিত হয়ে শিরিন শারমিন চৌধুরী এই হত্যা এই মানুষগুলি যাদের উনি জীবনে দেখেন নাই, চিনেন না, নাম জানেন না, এই লোকগুলিকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, হতে পারে। আমি 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 চট করে কীভাবে বলি, মামলা যখন হয়েছে তদন্ত হবে, আদালতে যাবে, বিচারক শুনবেন দুই পক্ষের কথা, তারপরে তো আলোচনা হবে, তাই না? কাজে আমি তো আগেই বলতে পারবো না, আমি তো শিরিন শারমিন চৌধুরীর পক্ষ নিতে পারবো না, তাহলে আবার ফ্যাসিবাদের দালাল হয়ে যাবো। কিন্তু ওই ভয়টাও তো আছে, কে চায় ফ্যাসিবাদের দালাল হতে? তবে ওই মবটা তো এখন আর নাই। অন্তর্বর্তীকালীন সরকার যে মব ভিত্তিক যে সমস্ত কাজকর্ম করেছিল, তো সেই জিনিসগুলো তো এখন আর নাই। আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম যে নাই, এবং আমরা এটাও বিশ্বাস করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই দুর্বল নাটকগুলো, এই নাটকের ধারাবাহিকতা এই সরকার অনুসরণ করবে না, এটা আমি ভেবেছিলাম। এটা ভেবে এক ধরনের স্বস্তি পাওয়া শুরু করেছিলাম, কিন্তু আমরা দেখছিটা কি? আচ্ছা, আপনি আমাদের একটা কথা বলেন, আমি একটা কথা বলি, আজকে বেশি বলতে চাই না। এই যে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, উনি তো স্পিকার ছিলেন এবং উনি অনেকদিন স্পিকার ছিলেন। আব্দুল হামিদ সাহেব যখন প্রেসিডেন্ট হলেন স্পিকার থেকে, তারপর থেকে উনি স্পিকার, এবং তারপর থেকে সেটা আপনার প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা উনি স্পিকার ছিলেন। এবং স্পিকার হিসেবে উনি কিন্তু বেশ একটা ভালো ইমেজের লোক ছিলেন। ওনার বিরুদ্ধে খুব বিশাল কোনো দুর্নীতি, বিশাল কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করা, এমন কোনো মানে অপবাদ ওনার নামে আছে আমার কেন অন্ততপক্ষে আসেনি। আমি যেমন বলি না মাঝে মাঝে যে মির্জা ফখরুলকে আমার খুব ভদ্রলোক বলে মনে হয়, আমার কাছে ওনাকেও খুবই ভদ্র বলে মনে হতো। যাই হোক, তারপর থাকতে পারে আমার অজানা তো অনেক কিছু থাকতে পারে, আমি ধরে নিচ্ছি উনি খুবই মন্দ লোক ছিলেন। কিন্তু আপনি আমাকে একটা কথা কেটে বলেন, এই যে গ্রেফতারটা, এই গ্রেফতারটা কি এই সরকারের ইমেজকে বৃদ্ধি করবে দেশে অথবা বিদেশে? এই গ্রেফতারের মাধ্যমে কি প্রমাণ হবে যে এই সরকার আইনের শাসন কায়েম করতে যাচ্ছে? হবে? আপনাদের কি মনে হয়? তাহলে সারা দুনিয়াতে আমি যদি এটা মনেই করি যে সবাই মনে করবে এটা একটা রাজনৈতিক গ্রেফতার, একটা রাজনৈতিক মামলা হচ্ছে। তো এই রাজনৈতিক মামলা যদি এই সরকার শুরু থেকেই কন্টিনিউ করতে থাকে, তাহলে আমরা নতুন কি পেলাম? আমরা তো নতুন কিছুর আশা করেছিলাম, ওটাকে আপনি সংস্কার নামে বলেন বা যে নামেই বলেন। আমরা তো চেয়েছিলাম যে এমন একটা সরকার আসবে যারা আইনের শাসন কায়েম করবে। এ ধরনের বানানো মামলা, এ ধরনের রাজনৈতিক মামলা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে যে আপনার দুর্ভোগে ফেলা, হেয় প্রতিপন্ন করা ভালো কিছু, এটা আওয়ামী লীগ করতো। এবং আওয়ামী লীগ এটা করে আওয়ামী লীগ নিজেদের নিরঙ্কুশ ক্ষমতা আপনার স্থাপন করার চেষ্টা, প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। তার পরিণতি আমরা দেখেছি। কিন্তু সেই কাজগুলি কি বিএনপিকে করতে হবে? এটা হয় কেন সেটা বলে আমি আলোচনাটা শেষ করি। এটা হয় এই কারণে, ওই লোকগুলি আওয়ামী লীগের, ওই লোকগুলি আওয়ামী লীগের এই যে ফর্মুলাটা, যে বিরোধী দলকে গ্রেপ্তার করতে পারলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে এক ধরনের পাওয়া যায়, স্নেহ পাওয়া যায়, বলা হয় যে না ও ভালো কাজ করছে, এই যে একটা প্রবণতা ওই লোকগুলি এখনও আছে। তারা এখনও ওভাবেই চিন্তা করে, ওভাবেই ভাবে যে এভাবেই বোধহয় সরকারের কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে। আমার যেটা মনে হয়, আবার উল্টাও হতে পারে, হয়তো সরকারও চায়, সরকার হয়তো ভাবছে যে আওয়ামী লীগ আমাদের এত টর্চার করেছে, আমরা তার কোনো প্রতিশোধ নেব না, নেব তো, এবং এই জন্য এটা করব। তাহলে যদি কেউ প্রশ্ন করে, কিন্তু আপনার নেত্রী যিনি মারা গেছেন বেগম খালেদা জিয়া, উনি তো মৃত্যুর আগে বলেছিলেন আমরা কোনো প্রতিশোধ নেব না, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। এটা কি ক্ষমার নমুনা? নাকি আপনি বলবেন যে উনি বুড়া মানুষ, কী বলছে না বলছে কী আসে যায়, আমরা এগুলি মানি না? হতে পারে, কিন্তু এটাও কি আপনাদেরকে খুব
মানে বিরাট কোনো কাজে লাগছে। এখন আরেকটা কথা আসে, সেই জিনিসটা কি, এটা বলে আসলে আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, বেশি বড় করবো না। আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হলো অনেকে বলছিলেন, বলা করছিলেন যে আওয়ামী লীগ নতুনভাবে আসার চেষ্টা করছে এবং কিছু ক্লিন ইমেজের লোককে তারা সামনে নিয়ে আসবে। হাসিনা, জয়, পুতুল ওইগুলি না, ওই সমস্ত শেখ পরিবার, ওই সমস্ত ডাইনেস্টি না, তার বাইরে ক্লিন ইমেজের কিছু লোককে নিয়ে আওয়ামী লীগ নতুনভাবে সংগঠিত হবে, এই ধরনের একটা কথা মানে বলি হচ্ছিল কোনো জায়গা থেকে। এবং সেই ক্লিন ইমেজের লোকের মধ্যে যে দুই তিনজন লোক আছে, তার মধ্যে শিরিন শারমিন চৌধুরী একজন, সেলিনা হায়াৎ আইভি একজন নারায়ণগঞ্জের আছে, যে কারণে সেলিনা হায়াৎ আইভিকেও কিন্তু এ ধরনের কিছু সাজানো মামলার মাধ্যমে আটকে রাখা হয়েছে। এবং সেই একই কারণে শিরিন শারমিন চৌধুরীকে আটকে রাখা হচ্ছে। এটা এক ধরনের বক্তব্য আমি শুনি বিভিন্ন জনের কাছে। যদি সেটা হয় তাহলে সরকারকে নিজ দায়িত্বে এদেরকে জনপ্রিয় করে দিচ্ছেন, এদের গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দিচ্ছেন। আমার কেন যেন মনে হয় এই শিরিন শারমিন চৌধুরীর মতো মানুষকে গ্রেফতার করা এবং এরকম একটা হাস্যকর মামলাতে গ্রেফতার দেখানো, জানি না তার জামিন হবে কি না, নাকি রিমান্ডে আনবে বলতে পারবো না, যদি রিমান্ডে নেওয়া হয়, এই সমস্ত ঘটনার মাধ্যমে না ওই ধারণাগুলিকেই পাকাপোক্ত করছে। এবং এই পুরো জিনিসটা সরকারের জন্য যে বুমেরাং হবে, এতে অন্তত পক্ষে আমার কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।